আজ আমি তোমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটি পড়াবো। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে কি যে পরিবেশ কাকে বলে। না, পরিবেশ বলতে বোঝায় কি যে আমাদের চারপাশে অবস্থিত যে সমস্ত জীবকুল মানে প্রাণী এবং উদ্ভিদ, এছাড়াও কি অজৈব পদার্থ বলতে মাটি, জল, সূর্যালোক ইত্যাদি, কল কারখানা এইসব। এছাড়াও এমনকি সামাজিক যে রীতিনীতি, ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি, অভ্যাস, এই সমস্ত কিছুকে নিয়ে আমরা বলি পরিবেশ। তাহলে এই যে পরিবেশের কোনো একটা জিনিস যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, যে আমাদের পরিবেশে বসবাস করা অনুপযুক্ত হয়ে যাবে। এই পরিবেশকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভৌত পরিবেশ, 2 নম্বর হচ্ছে জৈব পরিবেশ, 3 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ। ভৌত পরিবেশ বলতে কি বুঝি না, ভৌত পরিবেশে প্রাকৃতিক নির্জীব উপাদান যেমনি আলো, জল, বায়ু, মাটি ইত্যাদি থাকে। আর জৈব পরিবেশে বলতে কি বুঝতে পারি না, জৈব মানে কি জীব, সেটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। এছাড়াও সামাজিক পরিবেশ বলতে আমরা কি বুঝি না, সামাজিক পরিবেশ বলতে আমরা বুঝি সংস্কৃতি, ধর্ম, সামাজিক রীতিনীতি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের পরিবেশের মধ্যে অন্তর্গত। কিন্তু আমাদের এখানে পড়ানোর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। তা এই বায়ুমণ্ডলের গঠন নিয়ে আমি তোমাদেরকে এবারে সবিস্তারে আলোচনা করব। এবার আমরা বায়ুমণ্ডলের স্তর নিয়ে আলোচনা করব। না, বায়ুমণ্ডলের স্তর সাধারণত 2 প্রকারের হয়। একটা ভাগে ভাগ করা হয় কি রাসায়নিক গঠন অনুযায়ী, আর 2 নম্বর হচ্ছে উষ্ণতা ও উচ্চতা অনুযায়ী। এবারে রাসায়নিক গঠন অনুযায়ী কভাগে ভাগ করা যায়, সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত থাকে না, 0 থেকে 80 কিলোমিটার। এটাকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয় কেন না, বায়ুমণ্ডলের নিচের অংশে উপাদানগুলির অনুপাত সর্বত্র প্রায় সমান থাকে, ফলে এই অংশটিকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়। এটি কত বিস্তৃত বললাম, 80 কিলোমিটার। আর হেটেরোস্ফিয়ারটা কি বা বিষমমণ্ডল না, হেটেরোস্ফিয়ার হচ্ছে হোমোস্ফিয়ারের ওপরের অংশ, মানে কি 80 কিলোমিটারের ওপরের যে অংশটা রয়েছে সেই অংশটায় যেখানে বায়ুমণ্ডলের উপাদানের গ্যাসীয় পদার্থগুলির অনুপাত স্থির থাকে না, আবার কখনো কখনো কি থাকে একই প্রকারের কি থাকে না গ্যাসীয় পদার্থ থাকে, কোথাও নাইট্রোজেন, কোথাও অক্সিজেন ইত্যাদি ইত্যাদি থাকে। এই জন্য এদেরকে বলা হয় কি হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। আমাদের পড়ার বিষয় কিন্তু উষ্ণতা এবং উচ্চতা অনুযায়ী কভাগে ভাগ করা যায়। কোনো বইয়ে দেখবে 5 প্রকার, কোনো বইয়ে 6 প্রকার। সাধারণত আমরা 5 প্রকারে ভাগ করে থাকি। তা 5 প্রকারের ভাগের মধ্যে কি কি না, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। কিন্তু আমরা আমাদের বেশিরভাগ বইতে যেহেতু 5 প্রকারে থাকে বলে আমি এখানে 5 প্রকারই করেছি। এবং এটাকে মনে রাখতে হবে, খুব সহজে মনে রাখা যায়। কীভাবে তোমরা মনে রাখবে না, এই লাইনটা মনে রাখবে, পরপর মনে রাখতে হবে। ট্রেন স্ট্যান্ডে মেসো থাকেন একলা, ট্রেন স্ট্যান্ডে মেসো থাকেন একলা। এখানে লক্ষ্য করো টয়রা ফলা মানে কি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ট্রেনে কি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। স্ট্যান্ডে দন্তেশ্বরের টয় থেকে কী পাচ্ছ তুমি স্ট্র্যাটোস্ফিয়ার। মেসো মানে মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মানে থাকেনের থ থেকে আসছে কি থার্মোস্ফিয়ার। এছাড়া কি হচ্ছে একলা, এ ফর এক্সোস্ফিয়ার। এবারে কি হচ্ছে, এটা যদি তুমি ইংরাজিতে মনে রাখতে চাও এটাও মনে রাখতে পারো এইভাবে, ট্রাস্ট মি ইন দ্য এক্সাম, ট্রাস্ট মি ইন দ্য এক্সাম। এখানে টিআর রিপ্রেজেন্ট কি ট্রোপোস্ফিয়ার, এসটি রিপ্রেজেন্ট স্ট্র্যাটোস্ফিয়ার, এম রিপ্রেজেন্ট মেসোস্ফিয়ার বা মি রিপ্রেজেন্ট মেসোস্ফিয়ার, দা রিপ্রেজেন্ট
থার্মোস্ফিয়ার, আর এক্সামের ইএক্স রিপ্রেজেন্ট এক্সোস্ফিয়ার। আমাদের মজাটা হচ্ছে কি, এখানে আমাদের মনে রাখতে হয় পরপর এইভাবে যে এটা রয়েছে পৃথিবী, পৃথিবীর ওপরের স্তরটা কি ট্রোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে কি থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে কি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। কিন্তু তোমরা এটা শুধু মনে রাখলে হবে না, এতে আবার কিলোমিটারটাকেও মনে রাখতে হতে পারে তোমাদেরকে। আগে আমি মনে রাখতে পরপর কীভাবে বললাম, একটা ট্রেন স্ট্যান্ডে মেসো থাকেন একলা, এইভাবে তোমরা পরপর মনে রাখতে পারো। বা কীভাবে মনে রাখতে পারো, ট্রাস্ট মি ইন দ্য এক্সাম, এইভাবে মনে রাখতে পারো। কিন্তু শুধু ওটাও মনে রাখলে চলবে না, কি মনে রাখতে হবে না, ট্রোপোস্ফিয়ারটা দেখো 0 থেকে 12, স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে 12 থেকে 50 কিলোমিটার, মেসোস্ফিয়ারটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার, থার্মোস্ফিয়ারটা হচ্ছে 80 থেকে 700, এক্সোস্ফিয়ারটা হচ্ছে কত 700 থেকে 1000 বা 1200, এবং তোমার তারপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবারে তোমাদের বিভিন্ন বইয়ে দেখবে এই কিলোমিটারগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় আলাদা আছে। আমি এখানে 12 লিখেছি, কোনো বইয়ে দেখবে 15 লেখা আছে। এর জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই। কারণটা কি না, এগুলো লেখা আছে, গড় লেখা আছে। তার কারণ হচ্ছে পৃথিবীর আকারে ক্ষেত্রে আমরা যেই কাল্পনিক স্তরগুলোকে কল্পনা করি, এগুলো স্তরগুলো কিন্তু কাল্পনিক স্তর। এই উষ্ণতা অনুযায়ী ভাগ করা হয়েছে বা উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়েছে। এই কাল্পনিক স্তরের ক্ষেত্রে কি হয় না, আমাদের মেরু অঞ্চলে একরকম থাকে, মেরু অঞ্চলে তুলনামূলক কম থাকে, এবং নিরক্ষীয় অঞ্চলে কি হয় এই স্তরগুলো একটু বেশি থাকে। তার এখানে যেন 12 লেখা আছে, কোনো বইয়ে কী হচ্ছে মেরু অঞ্চলে দেখা যাবে 8 কিলোমিটার, আর কি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে 15 কিলোমিটার, এটাকে গড় করে 12 করা হয়েছে। এইটাকে কিন্তু মনে রাখবে, আমি যেটা লিখেছি এইভাবেই তোমরা মনে রাখবে। কিন্তু এটা মনে রাখাও তো কী হচ্ছে অসুবিধা, তা তোমরা কি করতে পারো, আমি আগে যে দুটো বলেছিলাম ট্রেন স্ট্যান্ডে মেসো থাকেন একলা, এটা এভাবে পরপর মনে রাখতে পারো, বা ট্রাস্ট মি ইন দ্য এক্সাম, এইভাবেও কিন্তু মনে রাখতে পারো। এর থেকেও কিন্তু সহজভাবে আমি তোমাদেরকে এইটা যদি মনে রাখতে পারো, তাহলে আর ওই দুটো মনে রাখার দরকার নেই। তোমাদের এই তিনটের মধ্যে যেটি সহজ মনে হবে সেটি মনে রাখবে। কীভাবে মনে রাখবে না, 12:50 এই লাইনটা মনে রাখলেই হবে। 12:50 ট্রেনে চেপে স্ট্যাটাস আপডেট করে, কারণ এখন তো সবাই মোবাইলের যুগ, এর জন্য স্ট্যাটাস আপডেট করে মেসোমশাই 80টি থার্মোমিটার ও 700টি এক্স রে প্লেট কিনে আনলেন। এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে সবচেয়ে কী হবে, ট্রেনের রিপ্রেজেন্ট কী করছে ট্রোপোস্ফিয়ার, স্ট্যাটাসের এটা স্ট্যাটাসটা রিপ্রেজেন্ট করছে কি স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোমশাই রিপ্রেজেন্ট করছে মেসোস্ফিয়ার, এবং থার্মোটা রিপ্রেজেন্ট করছে থার্মোস্ফিয়ার, আর এক্সটা রিপ্রেজেন্ট করছে এক্সটা রিপ্রেজেন্ট করছে কি করছে না এক্সোস্ফিয়ার। কিন্তু আমি তোমাদের এখানে দেখো বলেছি 12:50, এটা খুব গুরুত্বপূর্ণ এই লাইন কটা, 12:50 80টি আর 700টি। এটা হলে কীভাবে হবে দেখো, এটা পৃথিবী পৃষ্ঠ, তাহলে প্রথমে কী হলো, আমার পৃথিবী পৃষ্ঠ মানে কি, তার উচ্চতা হচ্ছে 0, পৃথিবী পৃষ্ঠ মানে তার উচ্চতাটা হচ্ছে 0 কিলোমিটার। এবং তারপরে কি হচ্ছে, আমি কি বলেছি 12:50 দিচ্ছি দেখো 12, তারপরে কি 50, 80 কিলোমিটার, 80টি থার্মোমিটার ও 700টি এক্স রে প্লেট কিনে আনলেন। তাহলে এখান থেকে দেখো 0 থেকে 12 কী হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 12 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 80 হচ্ছে মেসোস্ফিয়ার, এবং 80 থেকে 700 হচ্ছে থার্মোস্ফিয়ার, এবং 700-র ওপরেরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। আমাদের শুধু এইটা আলোচনা করলে চলবে না, এছাড়াও কী করতে হবে, এখানে আমাদের কিন্তু ডিটেলস এই সমস্ত ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের সম্পর্কে আলোচনায় আসতে হবে। তা এগুলো আলোচনায় আসার জন্য প্রথমে কি হচ্ছে না, আমাদের কি কি জানতে হবে সেগুলোকে তো আমরা ধীরে সুস্থিরে দেখব এবার, এবং এখান থেকে আমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসবে। তাহলে প্রথমে কি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এ দেখো আমি টয়রফলা ওকার লিখেছি, কখনো কখনো কী হচ্ছে ওকারটা দিতেও পারো নাও পারো, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। না এর উচ্চতা কত না, ভূপৃষ্ঠ থেকে
12 কিলোমিটার। না এই যে এই স্তরটায় কী হচ্ছে আমরা বসবাস করি। না এই স্তরের বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্য থেকে আমাদের বহু শর্ট কোশ্চেন আসতে পারে। এর জন্য এই জায়গাগুলোকে কী হচ্ছে আমি পরপর তোমরা লিখে রেখে দিয়েছি এবং পড়ানো তাড়াতাড়ি সুবিধার্থের জন্য। না এই স্তরে বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি উপস্থিত থাকার জন্য কি হয়, ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং প্রাকৃতিক ঘটনা ঘটে। তাই এই অঞ্চলটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। মানে এখানে আবহাওয়ার কী হয়, সবসময় পরিবর্তন হয়, এই জন্য একে কী বলা হয়, ক্ষুব্ধমণ্ডল। তাহলে আমাদের এখান থেকে কিন্তু একটা তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের উচ্চতাটা কত, না ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার। তাহলে আমরা কোন স্তরে বাস করি, না ট্রপোস্ফিয়ার। তাহলে এখানে এর জন্য লেখা আছে এই স্তরে পৃথিবীর জীবকুল বসবাস করে। এছাড়াও কি জানতে হবে, না এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। প্রতি কিলোমিটার উচ্চতায় এর উষ্ণতা হ্রাস পায় কত, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। একে কি বলা হয়, ল্যাপস রেট বলা হয়। কিন্তু এই যে 6.4 ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়, তোমরা দেখবে যে বড় বড় পাহাড়ে কি হয়, চূড়াতে বরফ জমে কেন, না সাধারণত আমাদের এখানকার উষ্ণতা কত, 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করা, কখনো কখনো গ্রীষ্মকালে 40 ডিগ্রি। তাহলে আমরা দেখো 1 কিলোমিটার যদি উচ্চতায় উঠি, দেখবে এভারেস্টের মাথায় সবসময় কি হচ্ছে, বরফ জমে থাকে। তাহলে তার কারণ কি, না 1 কিলোমিটার উঠলে কত তাপমাত্রা কমে, 6.4 ডিগ্রি। আমরা জানি এভারেস্টের উচ্চতা কি 8,848 মিটার, মানে কি হচ্ছে 8 কিলোমিটারও বেশি। তাহলে দেখো 1 কিলোমিটারের জন্য কত কমছে, 6.4। তাহলে 8 কিলোমিটারের জন্য কত, প্রায় 50-এর বেশি তাপমাত্রা কমে যাবে। এই জন্যে কি হচ্ছে, বড় বড় পাহাড়েতে চূড়ায় কি দেখা যায়, বরফ জমতে দেখা যায়। না এই স্তরে উষ্ণতা কত হয়, না বায়ুমণ্ডলের নিচের স্তরটা 15 ডিগ্রি লেখা হয়েছে, +15 থেকে -8, এটা 15 হতে পারে, বা কোনো কোনো জায়গার ক্ষেত্রে 20, 30 এমনকি 40 পর্যন্ত থেকে হায়েস্টটা হচ্ছে 60 ডিগ্রি পর্যন্ত। আগেই তোমাদের বলেছি এখানে কি হচ্ছে, জীবকুল অর্থাৎ কি হচ্ছে, আমরা বসবাস করি। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে আমরা কোথায় বসবাস করি, না আমাদের উত্তরটা হবে কি, ট্রপোস্ফিয়ারে বসবাস করি। এবারে কি আসছে, এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরকে বলা হয় ট্রোপোজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরকে কি বলা হয়, ট্রোপোজ। এবং এর গড় উষ্ণতা কত, 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রোপোজ মানে এই যে তোমার কি হচ্ছে, আমরা আগেই দেখেছি, দেখো এটা কি হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক ট্রপোস্ফিয়ারের ওপরের স্তর, মানে যেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ারটা আরম্ভ হচ্ছে, ঠিক এই পোর্শনটাকে, এই অঞ্চলে কি হচ্ছে, তাপমাত্রা হচ্ছে কত, -60 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অংশটাকে বলা হয় কি, ট্রোপোজ। ঠিক তেমনি স্ট্র্যাটোস্ফিয়ারের যখন আমি উপরের স্তরটাকে কি বলবো, স্ট্র্যাটোপোজ। মেসোস্ফিয়ারের উপরের স্তরটাকে কি বলবো, মেসোপোজ। ট্রোপো কথাটি হচ্ছে পরিবর্তনশীল। আমি বলেছি এখানে আবহাওয়া পরিবর্তনশীল হয়, এই জন্য ট্রোপো কথাটির অর্থ হচ্ছে পরিবর্তনশীল। এই স্তরে আবহাওয়ার যাবতীয় পরিবর্তন দেখা যায়, তাই জন্য এই অঞ্চলটাকে ট্রপোস্ফিয়ারও বলা হয়, বা ক্ষুব্ধমণ্ডল। এছাড়াও আরেকটা পয়েন্ট তোমরা যোগ করে নেবে, না আমি যেমনি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি বলেছিলাম, যে তাপমাত্রা কমে, কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের কি হয়, ঘনত্বও কমে যায়, ফলে কি হয়, তার চাপও কমে। তাহলে এই চাপটা কত করে কমে, না প্রতি কিলোমিটারে উঠলে চাপ প্রায় কমে কত, 8.5 সেন্টিমিটার। আমাদের ভূপৃষ্ঠে, সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত, 76 সেন্টিমিটার। তাহলে যত উপরে উঠব তত বায়ুর চাপ কিন্তু কমে যায়, প্রায় 8.5 সেন্টিমিটার করে। এর জন্য পাহাড়ে উঠলে দেখবে 8.5 পাহাড়ে ওঠা মানে কি হচ্ছে, সেখানেও যদি তুমি 3 কিলোমিটার ওপরে ওঠো বা 4 কিলোমিটারের ওপরে ওঠো, তাহলে বায়ুমণ্ডলের চাপটা কি হচ্ছে, কমে যাবে। এর জন্যে পাহাড়ে উঠলে আমাদের কানে যন্ত্রণা করে। তাহলে সবাই বুঝতে পেরেছো, এখান থেকে কিন্তু কি হবে, এরকম বৈশিষ্ট্য কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না, বেশিরভাগ ক্ষেত্রে আসবে কি, বিভিন্ন ধরনের শর্ট। এখানে কি শর্ট আসতে পারে, ফের একবার আমি আলোচনা করে দিচ্ছি। আমরা কোন স্তরে বাস করি, না ট্রপোস্ফিয়ারে বাস করি। না তারপরে কি আসতে পারে, যে ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে উঠলে কত করে উষ্ণতা কমে, না 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বা প্রশ্ন আসতে পারে কি, যে আমরা পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পাই কেন। তারপরে বায়ুমণ্ডলের চাপটা কতটা করে কমে, না প্রতি কিলোমিটারে 8.5 সেন্টিমিটার করে। এরপরে আসবো কি, কোন স্তরটা, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল।
স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এর ফলে কি হচ্ছে না, এই স্তরে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না, ফলে এই স্তরে ঝড় বৃষ্টি বায়ুপ্রবাহ সম্ভাবনা নেই। তাই এই স্তরটাকে শান্তমণ্ডলও বলে। তার আগেই জানি আমরা কি বলেছিলাম, এর কতটা বিস্তৃত না, 12 থেকে 50। এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমান যাতায়াত করতে পারে। তাহলে পরীক্ষা তোমাদের আসতে পারে কি, জেট বিমান কোন স্তরে যায় না, জেট বিমান যায় কোথায় না, শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে। কেন শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, আগেই বলেছি যে না, এখানে কি হচ্ছে, ঝড় বৃষ্টি বায়ুপ্রবাহ বেশি থাকে না বলে জেট বিমান যায়। এবং কি হচ্ছে, তোমরা দেখবে জেট বিমান যখন যায় তখন কি হচ্ছে, বা জেট প্লেন যখন যায় তখন তোমরা দেখবে যে তাদের কি হচ্ছে, সাদা সাদা বায়ু পুচ্ছ দেখা যায়। কেন না, সেই জেট বিমানের যে মানে গ্যাসটা ছাড়ে সেটা কি হচ্ছে, তার আবহাওয়াটা খুব শান্ত হওয়ার জন্য কি থাকে, গ্যাসের সাদা গ্যাসটা কি থাকে, এক জায়গায় স্থির থেকে যায়। ফলে আমরা এখান থেকে দূর থেকে কি দেখি, সেটাকে স্থির বলে দেখতে পাই। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। আমাদের কি হয়েছিল, ট্রোপোস্ফিয়ারে কি ছিল, যে যত উচ্চতায় উঠব তত উষ্ণতাটা কি হবে, কমবে। কিন্তু কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু ঠিক অপোজিট। কি হবে না, মানে -60 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যায়। -60 মানে কম, কম থেকে 0 ডিগ্রি। এবং কিন্তু কি হবে, চাপটাও কিন্তু কমে। এখানে কি হচ্ছে, উষ্ণতা বাড়ে, চাপ কমে। পরীক্ষা যদি প্রশ্ন হয় স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতায় কিন্তু পরিবর্তন হয় না, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, কিন্তু উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরটিকে ট্রোপোজ বলে। আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি, আমি ফের আরেকবার বলছি। কি বলেছিলাম না, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরটাকে কি বলে, ট্রোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরটাকে কি বলা হয়, স্ট্র্যাটোপোজ। এবং মেসোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরটাকে কি বলা হয়, মেসোপোজ। এই স্তরের 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের স্তর থাকে। তাই এটা এই স্তরটাকে কী নাম আবার বলা হয়, ওজোন স্ফিয়ার। এখান থেকে সূর্যের আগত ইউভি রশ্মি শোষণ করে জীবজগতের অস্তিত্ব রক্ষা করে। এই ওজোন স্ফিয়ার সম্পর্কে বা ওজনের যে আমাদের স্তরটা ছিদ্রটা হচ্ছে, সেটা মানে কি হয় সেই নিয়ে আমি ডিটেলসে আমাদের পরে আলোচনা আছে, আমি পরের ভিডিওতে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তাহলে কি হলো, ওজোন স্ফিয়ার বা ওজনের স্তরটা কোথায় আছে না, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। এটা কোথায় না, 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে। তার মানে কি হচ্ছে, দেখো আমরা আর একটা কি হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস পেলাম, যে কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে 15 থেকে 35 এই অংশটায় কি থাকে, একটা স্তর কিন্তু নতুন স্তরের সৃষ্টি হলো। এই স্তরটায় কি নাম দেওয়া হচ্ছে, ওজোন স্ফিয়ার। এখানে ওজোন গ্যাসটা থাকে। এই ওজোন গ্যাস আমাদের কি করে না, এটা কি করে, ছাতার মতো আমাদের কি করে, ছাতা যেমনি রোদ বৃষ্টি থেকে আটকায়, তেমনি এই ওজোনের স্তর থেকে কি আটকায়, আমাদের ইউভি রশ্মি বা ক্ষতিকারক রশ্মিকে আটকায়। তাহলে এখান থেকেও কিন্তু নানা ধরনের শর্ট প্রশ্ন আসবে, যে জেট বিমান কোন স্তরে চলে, হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি কি হয়, তোমরা যদি এখানে প্রশ্নটা বলবো, একটা প্রশ্ন কিন্তু আমি আসে না, কিন্তু আলোচনা করে দিচ্ছি, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে কেন না, স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু থেকে আগত অতি বেগুনি রশ্মি বা কি হচ্ছে, ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে মানে ও পরমাণুতে বিশ্লিষ্ট করে। মানে কি হচ্ছে, O2 এলো, সেখানে ইউভি রশ্মি পড়লো, দিয়ে সেটা কি হচ্ছে, O+O, এই O+O এতে কি হয়, ভেঙে যায়। এই থার্ড ব্র্যাকেট দিলাম কেন না, ওজন হচ্ছে মানে ও পরমাণু কি হচ্ছে, অত্যধিক সক্রিয় বা কোনো বইতে আবার ওটাকে কি থাকে, এরকম ও লিখে মাথায় ফুট করিয়েও দেওয়া থাকে। এটা বোঝায় কি হচ্ছে, জায়মান অক্সিজেন বা অতি সক্রিয় অক্সিজেন বোঝায়। তাহলে কি হলো না, O2 বিভাজিত হয়ে কি হচ্ছে, ওতে বিভাজিত হয়। এই ও কি করে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, এই O2 সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করে, O3 মানে ওজোন গ্যাস
তৈরি করে। এই এই যে তৈরি করছে, এই ঘটনাগুলি ঘটার ফলে কী হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হয়। আর আমরা জানি রাসায়নিক বিক্রিয়া কী হয়, হয় তাপগ্রাহী অথবা তাপমোচী। এখানে এই বিক্রিয়াটা কী হচ্ছে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। তাহলে এই জন্য কী হয়, উষ্ণতা বাড়ে। কারণ আমরা প্রথমেই বললাম এই ওজনের স্তরটা কোথা থেকে কত কিলোমিটার আছে, 15 কিলোমিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত আছে। এরপরে আমরা আসবো কি, নেক্সট স্তর, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কত না 50 থেকে 80, না 12টা 50-এ 80 বলা আছে, তাহলে 80, তাহলে এখানে কি হচ্ছে 50 থেকে 80 পর্যন্ত। না এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ ও উষ্ণতা উভয়ই হ্রাস পায়। সাধারণ 0 ডিগ্রি থেকে -92 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয়। দেখো -92, এইটার জন্য কি হচ্ছে, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। তার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি, না বলবো কি মেসোস্ফিয়ার। ঠিক আছে, এরপরে হচ্ছে না মেসোস্ফিয়ারে কি হচ্ছে, আমাদের যে উল্কাগুলি আসে সেখানে এসে পুড়ে ছাই হয়ে যায়। উল্কাগুলি কি হচ্ছে, পুড়ে ছাই হয়ে যায়। এটা কেন না, মেসোস্ফিয়ারের বায়ুমণ্ডলে শীতলতম অঞ্চল, এর ওপরের উষ্ণতা প্রায় কত হয়, মানে এই উপরের উষ্ণতাটা কী হচ্ছে বলেছি আমরা মেসোস্পোজ বলে। উষ্ণতাটা কী হচ্ছে, শীতলতম অঞ্চল, এর ওপরের মানে যে মেসোস্পোজের উষ্ণতাটা কত, প্রায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবারে কি হচ্ছে, মেসোস্ফিয়ারে যখন তীব্র গতিতে ছুটে আসা জ্বলন্ত উল্কাপিণ্ড এসে পড়ে তখন কি হয়, সেটা প্রচণ্ড তাপ থাকে, আর মেসোস্পোজের উষ্ণতা কি হচ্ছে খুব কম। ফলে কি হচ্ছে, মানে একটা বেশি উষ্ণতা আর একটা কম উষ্ণতা। তাহলে কি হচ্ছে, উল্কার ভেতরেরটা হচ্ছে প্রচণ্ড গরম আর বাইরেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। এর ফলে কি হয়, সংকোচন প্রসারণের বিভিন্ন মাত্রা ঘটে। ফলে কি হচ্ছে, উল্কাপিণ্ড টুকরো হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, মানে মহাশূন্য থেকে যে উল্কাগুলো আসে সেই উল্কাগুলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় না। এবারে খুব গুরুত্বপূর্ণ অংশ, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উষ্ণতা কত থেকে কত কিলোমিটার, না 80 থেকে 700 কিলোমিটার। একে আবার আরেকটা নামেও পরিচিত আয়নোস্ফিয়ার। এটা কেন আয়নোস্ফিয়ার বলা হয় সে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এখান থেকে প্রচুর শট আসে। না এখানেও কি হয়, না উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। প্রায় কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এই জন্যে এই স্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মো কথার অর্থ কি, তাপ, উষ্ণতা। এখানে কি হচ্ছে, এর জন্য থার্মোস্ফিয়ার বলা হয়। থার্মোস্ফিয়ারে যে অঞ্চলটিতে বিভিন্ন গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে সেই অঞ্চলটিকে আয়নোস্ফিয়ার বলে। মানে থার্মোস্ফিয়ার, টোটাল থার্মোস্ফিয়ারটাকে আয়নোস্ফিয়ার বলে না, কিন্তু থার্মোস্ফিয়ারের বেশিরভাগ অংশটাই হচ্ছে কি তোমার এখানে গ্যাসের। কেন আয়নোস্ফিয়ার বলে, আয়ন কথার অর্থ কি, প্লাস আয়ন বা ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন, পজিটিভ আয়ন্স বা নেগেটিভ আয়ন্সে পরিণত করে। না এখানে কি হয়, না এখানে সূর্য থেকে যে আগত গামা রশ্মি, এক্স রে, কসমিক রে প্রভাবে কি হয়, অক্সিজেন, নাইট্রোজেন অণুগুলি কি হয়, ভেঙে গিয়ে অসংখ্য আয়নে বা তড়িৎগ্রস্ত কণায় পরিণত করে এবং অসংখ্য মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয়। এই আধানযুক্ত কণাগুলির সঙ্গে ভূচুম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়ায় মেরু অঞ্চলের আকাশে উজ্জ্বল আলোকপ্রভা বা ছটা সৃষ্টি হয়। একে মেরুজ্যোতি বলে। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি, মেরুজ্যোতি কাকে বলে। তাহলে মেরুজ্যোতি কাকে বলে বলবো, না সূর্য থেকে আগত এক্স রে, গামা রে, কসমিক রে আয়নোস্ফিয়ারে কী করে, অক্সিজেন এবং নাইট্রোজেন অণুগুলিকে ভেঙে দেয় এবং অসংখ্য ইলেকট্রন উৎপন্ন করে এবং পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করার ফলে কি হচ্ছে, না আকাশে কি হয়, মেরু অঞ্চলে আকাশে কি হয়, উজ্জ্বল আলোকপ্রভা বা ছটা সৃষ্টি হয়। তোমরা জানো মেরু অঞ্চলে কী থাকে, যে মেরু অঞ্চলে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে এবং কী হচ্ছে, বা কখনো কোনো অঞ্চল জায়গায়, তাহলে সেখানে কী হচ্ছে, রাতের বেলায় কী হয়, মেরু অঞ্চলে কী হচ্ছে তোমার কি দেখা যাচ্ছে,
মানে রাতের বেলায় এক প্রকার আলোক যদি দেখা যায় তাকে বলা হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা আরোরা, যা উত্তর মেরুতে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা বলে পরিচিত। আরেকটি আমাদের এখানে প্রশ্ন আসে যে কি হচ্ছে যে আমাদের যে বেতার তরঙ্গ আছে সেই বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয় না বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। এবারে আসবে কি বা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, এরকম ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে। এর পরবর্তী স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই স্তরের উপরের দিকে থাকে, সবচেয়ে উপরে থাকে, কার উপরে থাকে না মানে আয়নোস্ফিয়ারের ওপরে। এখানে কি থাকে না হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এক্সোস্ফিয়ারে আমাদের কি কাজ হয় না এখানে কি হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য এই স্তর খুব উপযোগী। এই স্তরের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। তাহলে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় মানে উষ্ণতম স্তর। যদি তোমার কোনো একটা অপশানে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার দুটোই থাকে যে সবচেয়ে উষ্ণতম অঞ্চল, তাহলে কি করবে অবশ্যই কিন্তু এক্সোস্ফিয়ার করবে, কারণ এক্সোস্ফিয়ারের উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। কিন্তু যদি অপশান যদি না থাকে তাহলে তখন থার্মোস্ফিয়ার লিখে দেবে। এছাড়া কি 4 নম্বর হচ্ছে মহাকাশ স্টেশন। এই যে বললাম উপগ্রহ স্থাপন, মহাকাশ স্টেশন স্থাপনের জন্য এক্সোস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী স্তর যেটা সাধারণত বইয়ে থাকে না সেটা হচ্ছে কি ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। তাহলে এখানে কি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার থেকে যদি তোমাদের কিছু প্রশ্ন আসে যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়, তাহলে তোমরা কি বলবে না ম্যাগনেটোস্ফিয়ারে এটা দেখা যায়। এবারে তোমরা যদি বলো যে ভ্যান অ্যালয় বলয়টা কি, তাহলে এটাকে কিন্তু তোমরা সহজেই বলতে পারবে, বা আমি একটু সহজেই বলছি, এটা বিশেষ কিছু বলার জায়গা এখানে তোমাদের বিস্তৃত করা যাবে না। তাহলেও আমি তোমাদের বলে দিচ্ছি যে না এই স্তরে ম্যাগনেটোস্ফিয়ারে এই স্তরে আয়নিত অবস্থায় থাকে এবং উপাদানগুলি বলয় আকারে থাকে, তাই বলয়গুলিকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়।